হ্যাঁ, ঠিক আছে, এখন রেকর্ড হচ্ছে? জি স্যার। আচ্ছা, আপনাদের মনে কখনো কোশ্চেন আসে নাই যারা ইলেকট্রোমেডিক্যালে কাজ করেন যে শরীরের মধ্যে আপনি একটা ইলেকট্রোড বসাচ্ছেন আর একটা মনিটরের মধ্যে ভোল্টেজটা দেখাইতেছে। তো এই যে ভোল্টেজটা দেখাচ্ছে মেশিনটা কোন একটা ডিসপ্লেতে, এই ভোল্টেজটা আসতেছে কোথা থেকে? অদ্ভুত একটা ব্যাপার না? শরীরের মধ্যে আপনি একটা ইলেকট্রোড লাগাইছেন, আমরা তো শরীর ধরলে শক খাই না কোথাও। যদি আমরা জানি যে কোথাও যদি ভোল্টেজ থাকে জেনারেলি ওই জায়গাটা ধরলে আমাদের শরীরের ভিতর দিয়ে একটা কারেন্ট পাস করে, তখন আমরা শক খাই। শরীরের কোথা থেকে এই ভোল্টেজটা জেনারেট হইতেছে আমরা বুঝতেও পারতেছি না, কিন্তু ইলেকট্রোড লাগাইলে একটা অ্যাম্পলিফায়ারের মধ্যে দিয়ে আমরা দেখতে পারতেছি ডিসপ্লেতে। আপনাদের কখনো মনে কোশ্চেন আসেনি ইসিজির বা ইজির ভোল্টেজটা কোথা থেকে আসতেছে? আমরা তো জাস্ট মানে ইসিসি করছি এই পর্যন্তই স্যার। না, তারপরে মানে এক্সরে মনে করেন করতেছেন আপনি, ঠিক আছে? এক্সরেতে আপনি একটা এক্সরে গান শরীরের সামনে ধরছেন আর পিছনে একটা ফিল্ম রাখছেন। এক্সরেটা শরীর ভেদ করে যাচ্ছে, ফিল্মের উপর পড়তেছে, ওখানে একটা প্রজেকশন ফেলে যেতেছে, তাই না? তারপর আপনি ছবিটা ডেভেলপ করে একটা এক্সরে দেখতেছেন, এক্সরে যে নেগেটিভটা, সরি এক্সরে যে পজিটিভটা ওটা দেখতে পারতেছেন। তো আমার কথা হলো কি, এক্সরেটা তো আপনি সহজেই বুঝতে পারতেছেন যে ও শরীর ভেদ করে যেতেছে, কিছু কিছু জিনিস ভেদ করতে পারতেছে, কিছু কিছু জিনিস ভেদ করতে পারতেছে না। ওটার উপর ডিপেন্ড করে একটা ছবি তৈরি হইতেছে, আমি ছবিটা দেখতেছি। কত সহজ বোঝাটা, তাই না? আল্ট্রাসাউন্ড সহজে বোঝা যাইতেছে, স্টেথোস্কোপ ধরতেছেন সহজে বোঝা যাইতেছে, কিন্তু এই ইসিজি বা ইজির ব্যাপারটা, এই যে ভোল্টেজটা যে দেখতেছেন, এটা কিন্তু কোনো ছবি না, একটা ভোল্টেজ দেখতেছেন। এই ভোল্টেজটা আসতেছে কোথা থেকে? শরীরের ভিতরে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা ব্যাটারি আছে, তাই না? যে ব্যাটারি থেকে ভোল্টেজটা আসতেছে। কিন্তু আমাদের শরীরের ভিতরে তো সব রক্ত মাংস, তাহলে ভোল্টেজটা আসতেছে কোথা থেকে? কি মনে হয় আপনাদের, মানে আপনাদের তো আইডিয়া আছে, মানে একটা অনুমান আছে, আপনারা যদি চিন্তা করেন মন কি বলে কেন ভোল্টেজটা হইতেছে? এটা ব্লাড প্রেশার থেকে হইতে পারে, বা মানব দেহের স্বাভাবিক যে তাপমাত্রা ওখান থেকে আসতে পারে। এটা থেকে আপনার ভোল্টেজ উৎপন্ন হইতেছে। ভোল্টেজ একটা ইলেকট্রিক্যাল ব্যাপার না? মানে ভোল্টেজ হইতে হলে আপনার কি হইতে হবে? ভোল্টেজ হওয়ার শর্তটা কি? চার্জের ডিফারেন্স হইতে হবে, তাই না? এক জায়গায় বেশি চার্জ থাকতে হবে, এক জায়গায় কম চার্জ থাকতে হবে, তাইলেই না আপনি বুঝতে পারবেন যে অমুক জায়গাতে একটা ভোল্টেজ আছে, তাই না? যেমন করে ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ প্রান্তের মধ্যে সবসময় একটা চার্জের ডিফারেন্স থাকে। এই জন্য ব্যাটারির দুই পাশে আমরা যখন ভোল্টমিটার ধরি, আমরা একটা ভোল্টেজ দেখতে পারি। এবং শরীরের মধ্যে আপনি একটা ভোল্টমিটার ধরতেছেন, একটা ভোল্টেজ পাইতেছেন। অ্যাম্পলিফায়ারটা কিন্তু বেসিক্যালি একটা ভোল্টমিটার। শরীরের মধ্যে আপনি একটা ভোল্টমিটার ধরতেছেন, একটা ভোল্টেজ পাইতেছেন। অদ্ভুত একটা ব্যাপার। শরীরের কোথা থেকে আপনার ভোল্টেজ তৈরি হয়? এটা নিয়ে আপনারা চিন্তা করেন, ঠিক আছে? এটা মনের মধ্যে আপনারা পিন করে রাখেন, এটা নিয়ে চিন্তা করেন। আমি আপনাদেরকে আরেকটা সমস্যা দিই। আরেকটা সমস্যা হলো গিয়ে, এই যে মনে করেন আপনি শরীরের কোথাও টাচ করতেছেন, বা মনে করেন আপনি শরীর দিয়ে কোনো কিছু টাচ করতেছেন। আপনি খেয়াল করছেন যে আপনি মানে যখনই কোনো কিছু টাচ করতেছেন, সাথে সাথে আপনার ব্রেন পর্যন্ত কিন্তু আপনি ইনফরমেশনটা পেয়ে যেতেছেন যে আপনি কি টাচ করলেন, কিভাবে টাচ করলেন, জিনিসটা কিরকম দেখতে, তাই না? একদম সাথে সাথে। মানে আপনার কি 1 মিনিটও ডিলে হয় কখনো? 1 সেকেন্ডও ডিলে হয় কখনো? 1 ন্যানো সেকেন্ডও ডিলে হয় না, কিন্তু সাথে সাথে টের পেয়ে যান। আবার আপনি যে মুহূর্তে চাইতেছেন আমি হাতটা নড়াবো, আঙ্গুলগুলো নড়াবো, সবাই একটু চেষ্টা করেন তো আঙ্গুলগুলো নড়াবো। এখন আঙ্গুলগুলো নড়তেছে। আপনারা কি চিন্তা করা শেষ হইতেছে নাকি এর আগে আঙ্গুল নড়ে যাচ্ছে? মনে হচ্ছে যে চিন্তা করতেছি তার আগে হচ্ছে। এটা অদ্ভুত একটা ব্যাপার না যে আপনি চিন্তা করেন। স্যার ওইখান থেকে একটা স্যার মানে কি বলবো স্যার, ওইখান থেকে একটা সিগন্যাল দিতেছে যার কারণেই স্যার এই কাজটা হচ্ছে আর কি। হ্যাঁ, আমি এটাই মানে এত পেঁচাল পারতেছি এই জন্য, এইটা রিয়েলাইজেশন আনার জন্য আপনাদের মধ্যে যে কোন একটা সিগন্যাল আসতেছে, সেই সিগন্যালটা কি আমরা এখনো জানি না, এই জন্য আমরা কোর্সটা করতেছি জানার জন্য, ঠিক আছে? যে কোনো একটা সিগন্যাল আসতেছে, যে সিগন্যালটার কারণে হাতটা আমাদের চিন্তার আগেই নড়ে যেতেছে। এই জিনিসটা আমাকে খুব অবাক করে যে আপনি চিন্তা করতেছেন, মানে আমরা জেনারেলি কি এক্সপেক্ট করি, আমরা একটা চিন্তা করব এরপরে কাজটা হবে, সবসময় তো এইভাবেই সবকিছু হয়, তাই না? কিন্তু এই হাত পা নড়ানোর ক্ষেত্রে আমরা চিন্তা করার আগেই হাত পা নড়ে, মানে আমরা ডিসিশনটা কমপ্লিট করার আগেই হাত পা নড়ে যায়। এই জিনিসটা খুবই অবাক করা একটা ব্যাপার, এবং আমি যতদূর জানি এই বিষয়টা নিয়ে এখনো গবেষণা হইতেছে যে আমাদের চিন্তা করা কেন কমপ্লিট করতে হয় না, এর আগেই হাত পা নড়ে যায় কিভাবে। তার মানে শরীরের কোথাও অন্য কিছু একটা আছে যেটা মানে চিন্তা শুরু হইতেছে এটা বুঝতে পারা মাত্রই ও কাজটা করে ফেলে, চিন্তাটা কমপ্লিট হতে হয় না, এর আগেই কাজটা হয়ে যায়। তো এখন আপনারা বুঝতে পারতেছেন যে মানে এই সিগন্যালটা কি ধরনের, যেটা আপনার চিন্তার আগে আগে আপনার হাত পর্যন্ত পৌঁছে যেতেছে ব্রেন থেকে।
এটা কি ধরনের সিগন্যাল হতে পারে? ইলেকট্রিক্যাল সিগন্যাল স্যার। ইলেকট্রিক্যাল সিগন্যাল হতে পারে। ইলেকট্রিক্যাল সিগন্যাল হওয়ার কারণটা কি? কারণ ইলেকট্রিক্যাল সিগন্যাল আমরা জানি যে কোনো কন্ডাক্টরের মধ্যে, ভালো একটা কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন যেই গতিতে যায় এটা অলমোস্ট আলোর গতিবেগের সমান। ঠিক আছে? এটা অনেক ফাস্ট। আলোর গতিবেগ তো সবচেয়ে ফাস্ট। মানে দুনিয়াতে তো আলোর গতিবেগের থেকে ফাস্টার কোনো কিছু হওয়া সম্ভব না। প্রকৃতিতে সবচেয়ে ফাস্ট হলে কি আলোর গতি, তাই না? জি স্যার। ইলেকট্রন অলমোস্ট আলোর গতির কাছাকাছি। তো সেই জিনিসটা আপনার যখন আলোর গতিতে কাজটা হবে তখন তো কাজটা অনেক তাড়াতাড়ি হবে, এটা আমরা মোটামুটি এক্সপেক্ট করতে পারি। তো এই যে আপনার চিন্তার সাথে সাথে একটা কাজ হইতেছে, শরীরের হাত পা নড়তেছে বা হার্ট বিট করতেছে, লাংস ফুলতেছে, ছোট হইতেছে, সব সিগন্যাল কিন্তু আপনার যাচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল। প্লাস আপনি যে কোনো কিছু ধরতেছেন, এই সিগন্যালটা কিন্তু আপনার উল্টা দিকে যাইতেছে, মানে আপনার হাত থেকে ব্রেনে যেতেছে। প্রথমটা তো আমরা বললাম ব্রেন থেকে হাতে যেতেছে, এরপরটা কিন্তু আপনার হাত থেকে ব্রেনে যেতেছে, ঠিক আছে? এটাও আপনার যেতেছে ইলেকট্রিক্যাল ভাবে। এই জন্য আপনি কোনো কিছু ধরলে সাথে সাথে টের পেয়ে যাচ্ছেন। তাহলে স্বাভাবিকভাবে শরীরের মধ্যে যদি এত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় প্রতিটা মুহূর্তে, আপনি প্রতিটা নিঃশ্বাসের সাথে, প্রতিটা হার্টবিটের সঙ্গে সবকিছু আপনার ওঠানামা হইতেছে হলে কি ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। তাহলে আপনি যদি এখন শরীরে কোথাও একটা অ্যাম্পলিফায়ার ধরেন, ওই সিগন্যালের কিছুটা আপনার দেখা সম্ভব না? জি এত অবশ্যই। এত 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 দেখা কাজ যাবে। হইতেছে। হ্যাঁ বলেন। জি স্যার, দেখা যাবে স্যার। দেখা যাবে ওইটাই কিন্তু আপনার ইসিজি বা ইইজি বা ইএমজি, যেটাই আপনারা মেজার করেন, ওইটাই কিন্তু হলো কি ওই সিগন্যালের একটা অংশ। বুঝতে পারছেন? আমি আশা করি আপনারা যখন এখন ইসিজি মেশিন ইউজ করবেন, যারা ইলেকট্রোমেডিক্যালে আছেন, ওরা অ্যাটলিস্ট একটু বোঝার চেষ্টা করবেন। আমরা আস্তে আস্তে করে আসবো, ওরা বোঝার চেষ্টা করবেন যে এই সিগন্যালটা আসতেছে কোথা থেকে। ঠিক আছে? মানে ইসিজি দিয়ে সবাই কি বলে, ইসিজির পুরো ফর্ম কি আপনারা জানেন কেউ? ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইলেকট্রোকার্ডিওগ্রাম। এই কথাটার অর্থ কি বলেন তো? ইলেকট্রোকার্ডিওগ্রাম কথাটার অর্থ কি? স্যার হার্টের কে স্যার হার্টকে আমরা বলি হলে গিয়ে মানে কার্ডিয়াক মাসল, কার্ডিয়াক Cardio, মাসল দ্বারা গঠিত। কার্ডিও হলে গিয়ে জেনারেলি হার্ট রিলেটেড সব জিনিসকে আমরা কার্ডিও বলি, তাই না? ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে হলে গিয়ে হার্টের একটা ইলেকট্রিক্যাল ছবি। ঠিক আছে? হার্টের একটা ইলেকট্রিক্যাল ছবি। তাহলে পার্টিকুলারলি কেন হার্টের ছবি, এই জিনিসটা আমরা পরে পড়বো, কিন্তু আপনারা যারা ইলেকট্রোমেডিক্যালে আছেন ওরা একটু ইসিজি যখন করবেন একটু চিন্তা করবেন যে এটা কিভাবে হার্টের ছবিটা নিতেছে। এই যে ভোল্টেজের ছবিগুলা, এটা কিন্তু অ্যাকচুয়ালি হার্টের এক একটা অবস্থাকে প্রকাশ করতেছে, এটা হার্টের একটা ছবি। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা পরে আসবো। যাই হোক, ওটা আজকে আমাদের পড়ালেখার উদ্দেশ্য না। আমাদের আজকে পড়ালেখার উদ্দেশ্য যেটা, সেটা হলো বায়োপটেনশিয়াল কি এবং এই বায়োপটেনশিয়ালটা উৎপন্ন হইতেছে কিভাবে। আমাদের শরীরের মধ্যে নিশ্চয়ই কোনো মেকানিজম আছে যে আপনি কোনো কিছু ধরলেন আর এখানে একটা ইলেকট্রিসিটি তৈরি হইলো, এই ইলেকট্রিসিটিটা আপনার ব্রেন পর্যন্ত পৌঁছে গেল। এটা নিশ্চয়ই কোনো একটা মেকানিজম আছে, কোনো কিছুই আমাদের মানে জানার বাহিরে না। সো আমরা এই জিনিসটা জানার চেষ্টা করবো যে এই জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? না স্যার। আচ্ছা, আপনাদের বায়োলজি কতজনের ছিল ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিকে? বায়োলজি কতজনের ছিল? বায়োলজি সায়েন্স থেকেই এসেছে স্যার আমরা। আমার ছিল স্যার। না, এখন তো বেশিরভাগই বায়োলজি নেয় না, সবাই নেয় কম্পিউটার। স্যার আমাদের আগে ছিল। বায়োলজি স্যার আমরা তো স্যার ম্যাক্সিমাম বায়োলজি করছি। সবাই বায়োলজি করছেন, তা খুবই ভালো কথা। তাহলে আপনারা নিশ্চয়ই বলতে পারবেন যে একটা সেল দেখতে কি রকম বা সেলটা কি দ্বারা গঠিত, বলতে পারবেন না? আমরা যে কোষ, ক্রোমোজোম আছে, বললেন, মেমব্রেন আছে, টাচ করি একটু, দাঁড়ান আমি আমার ক্যামেরাটা একটু করি। মেমব্রেন আছে, হ্যাঁ এক্সিলেন্ট। মেমব্রেনটা কি রকম বলেন তো? সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজম আছে। মেমব্রেনটা হলে কি সাইটোপ্লাজমকে করে রাখে, তাই না? ঘিরে রাখে একদম। আমরা যদি ছবিটা আঁকি, যদি একটা সেলের ছবি যদি আঁকি আমরা দেখবো যে সেলটাকে যদি আপনি বাইরের থেকে দেখেন, সেলটা মনে করেন ধরে নিলাম রাফলি এরকম গোল সেলটা, ঠিক আছে? সেলের বাইরে যে আপনার মেমব্রেনটা আছে, এই মেমব্রেনটা জেনারেলি থাকে হলে গিয়ে এরকম, তাই না? মানে এই দুইটা লেয়ার, এই যে এই লেয়ারটা, এই সেলে তো লেয়ারটা স্যার কেন্দ্রে নিউক্লিয়াস আছে, সেলের নিউক্লিয়াস আছে। কেন্দ্রে ওইদিকে আমরা যাব না, ঠিক আছে? মানে কেন্দ্রে কি আছে বা ভিতরে কি আছে, ওইটা আসলে আজকের ডিসকাশনের না, আমাদের স্কোপ না। আজকের ডিসকাশনে আমাদের স্কোপ হলে গিয়ে ভিতরে মোটামুটি কি আছে আর এটা কি দ্বারা আবদ্ধ, এটা হলে গিয়ে আমাদের আজকের ডিসকাশনের উদ্দেশ্য। ঠিক আছে? তো এই যে সেলের যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা কি দ্বারা গঠিত আপনারা জানেন?
না জানলে কোনো সমস্যা নেই, আপনারা তো জানতেই আসছেন তাই না? এই সেল মেমব্রেনটা তৈরি হয় হলে গিয়ে লিপিড বাই লেয়ার দিয়ে। আপনারা কখনো এই কথাটা শুনছেন, লিপিড বাই লেয়ার? না স্যার। আচ্ছা, লিপিড মানে তেল, ঠিক আছে? লিপিড মানে যে কোনো ফ্যাট বা মনে করেন যেরকম কোনো তেলকে আমরা জেনারেলি ইন জেনারেল লিপিড বলি, ঠিক আছে? লিপিড হলে কি তেল। তো লিপিড বাই লেয়ার বলতে যেটা বোঝায়, লিপিড হলে কি এরকম গোল গোল যদি হয়, এগুলো যদি লিপিড হয়, এই সাইডে হলে গিয়ে আপনার এরকম লেজের মতো থাকে, ঠিক আছে? বুঝতে পারছেন? এইভাবে হলে কি আপনার সেল মেমব্রেন গুলো গঠিত, এরকম একটার পর একটার পর একটার পর একটা করে। এই যে দুইটা লেয়ার দেওয়া হয় না প্রাণী কোষে, কিন্তু আপনারা যদি বায়োলজি থেকে মনে রাখেন, প্রাণী কোষ কিন্তু সবসময় এরকম দুইটা লেয়ারের মেমব্রেন থাকে, ঠিক আছে? আর উদ্ভিদ কোষে খুব সম্ভবত একটা থাকে। মনে আছে কারো, না ভুলে গেছেন একদম? ভুলে গেছেন। তো প্রাণী কোষে যে এরকম দুইটা লেয়ার থাকে, এই দুইটা লেয়ার গঠিত হয় হলে গিয়ে এরকম লিপিড আর প্রোটিন দিয়ে, ঠিক আছে? এরকম লিপিড আর প্রোটিন দিয়ে। লিপিডের বাই লেয়ারটা যে তৈরি থাকে, কার এখান থেকে নয়েজ আসতেছে অনেক। লিপিডের যে বাই লেয়ারটা থাকে, লিপিডের সবাইটা বাই, মিউট করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, লিপিডের বাই লেয়ারটার মধ্যে আপনার এই প্রান্তটা থাকে, আমরা বলি হলে গিয়ে এটা হলে গিয়ে আপনার হেড, আর এটা হলে গিয়ে টেইল, ঠিক আছে? এটা আমরা পরে এটাতে আবার আসবো না। এটাকে বলা হয় হেড আর এটাকে বলা হয় টেল। এই গোল গোল দুইটা হলো কি হেড আর এটা হলো টেল। এখন আপনার এই শরীরের মধ্যে কোষ, আপনারা জানেন যে কোষের ভিতরে অনেক কিছু তৈরি হয়। কোষের ভিতরে আপনার যে প্রতি মুহূর্তে শক্তি উৎপন্ন হইতেছে, অক্সিজেন যাইতেছে, কোষের ভিতরে কিন্তু অনেক বজ্র পদার্থ তৈরি হয়। জানেন না আপনারা, অনেক বজ্র পদার্থ যে তৈরি হয়, এই বজ্র পদার্থ কিন্তু কোষের বাইরে চলে আসে, জি স্যার, এই ঘাম আকারে আর কি। ঘাম আকারে আসে, অনেকভাবেই আসে, আমরা বের করে দিই শরীর থেকে। আবার আপনার কোষের ভিতরে কিন্তু পুষ্টি পৌঁছাইতে হয়, তাই না? আপনি যে খাওয়া দাওয়া করতেছেন, এই খাওয়া দাওয়ার পুষ্টিগুলো কিন্তু কোষের ভিতরে পৌঁছাইতে হয়। অক্সিজেন নিতেছেন, এই অক্সিজেনটা কিন্তু কোষের ভিতরে পৌঁছাইতে হয়। কোষটা হলে গিয়ে আমার ছোট ছোট এক একটা ফ্যাক্টরি, বুঝতে পারছেন? তো স্বাভাবিকভাবেই আপনার কোনো ফ্যাক্টরি যদি থাকে, ফ্যাক্টরির চারপাশে যদি আপনার দেওয়াল দিয়ে ঘেরা থাকে, আপনার কোনো একটা সাপ্লাই ফ্যাক্টরির ভিতরে ঢুকতে একটা গেট লাগবে। আবার আপনি যে জিনিসপত্র প্রডিউস করতেছেন, এটা ফ্যাক্টরির বাইরে নিয়ে যাওয়ার জন্য আপনার একটা গেট লাগবে, তাই না? জেনারেলি আপনারা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন ওরা তো বুঝতেছেন, ফ্যাক্টরি এরকম বড় দেওয়াল দিয়ে আটকানো থাকে চারপাশে, কিন্তু ফ্যাক্টরিতে যাওয়া আসা কিন্তু সবসময় একটা গেটের মাধ্যমে হয়। গেটের মধ্যে সিকিউরিটি থাকে, আপনার আইডি কার্ড পাঞ্চ করতে হয় বা যেভাবেই হোক ঢুকতে হয়, তাই না? আপনারা যারা ফ্যাক্টরিতে কাজ করছেন আপনারা জানেন। সো সেলও কিন্তু একটা ফ্যাক্টরি। সেলের মধ্যেও আপনার বিভিন্ন যাইতেছে, আপনার কাঁচামাল যাইতেছে, এবং সেল কিছু না কিছু প্রডিউস করতেছে যেটা বাইরে আসতেছে। তো স্বাভাবিকভাবে সেলের মধ্যে আপনার যদি এরকম একটা বাই লেয়ার থাকে, এরকম একটা দেওয়ালের মতো যদি থাকে সেলের মধ্যে, তাহলে আদান প্রদানেরও ব্যবস্থা থাকতে হবে। এই বাই লেয়ারের মধ্যে আপনার আদান প্রদানের ব্যবস্থা থাকতে হবে। তো আদান প্রদানটা হয় কি, এখানে বিভিন্ন ধরনের আপনার প্রোটিন চ্যানেল থাকে, জায়গায় জায়গায় এরকম বিভিন্ন ধরনের প্রোটিন চ্যানেল থাকে। মানে মনে করেন এরকম লিপিড যদি জুম করেন, এখানে মাইক্রোস্কোপ দিয়ে যদি জুম করেন, এরকম দেখবেন যে লিপিডের বাই লেয়ার আছে, এর মাঝখানে মাঝখানে সারফেস প্রোটিন থাকে, বুঝতে পারছেন? সারফেস প্রোটিন থাকে, যে সারফেস প্রোটিন গুলো আপনার বিভিন্ন খোলে আর বন্ধ হয়, বিভিন্ন জিনিস ঢুকায় আর বের করে। আমার কথাটা কি বুঝতে পারছেন, নাকি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, সবাই হয়তো কোশ্চেন করতেছেন যে আমরা এখন তো ইলেকট্রিক্যাল পড়তে আসছি, বায়োলজি কেন পড়তেছি, মানে আস্তে আস্তে আসবো আমরা বায়োলজি কেন পড়তেছি এটাতে। তো এখন মনে করেন যে সেলের ভিতরে আপনার যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমের মধ্যে আমাদের হলে গিয়ে পটাশিয়াম যেই আয়নটা, এই পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি। আমি যদি আরেকটা ছবি আঁকি, মনে করেন এই যদি সেল হয়, এই সেলের ভিতরে আপনার পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি। পটাশিয়াম মানে তো আপনারা বুঝেনি, তাই না? পটাশিয়াম হলো গিয়ে একটা অ্যালকালি মেটাল। তো পটাশিয়াম অনেক বেশি সেলের ভিতরে, আর সেলের বাইরে হলে গিয়ে আপনার সোডিয়াম অনেক বেশি। সেলের বাইরে হলে গিয়ে সোডিয়াম অনেক বেশি, বুঝতে পারছেন? এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে সেলের ভিতরে আপনার পটাশিয়াম অনেক বেশি এবং সেলের বাইরে সোডিয়াম অনেক বেশি। আর সেলের ভিতরে আরেকটা জিনিস থাকে, সেলের ভিতরে প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে। সেলের ভিতরে প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে, যেই ক্লোরিনটা আপনার বাইরের থেকে অনেক বেশি। সেলের ভিতরে ক্লোরিনের পরিমাণ বাইরের থেকে অনেক বেশি। এখন
কোনো জায়গাতে যদি আপনার সেলের ভিতরে যদি নেগেটিভ আয়ন যদি বেশি থাকে আর সেলের বাইরে যদি নেগেটিভ আয়ন যদি কম থাকে, আপনি মনে করেন এখানে একটা ভোল্টমিটার ধরলেন, ঠিক আছে? এই জায়গায় মনে করেন সেলের বাইরে একটা কানেকশন দিলেন, এখানে একটা ভোল্টমিটার ধরলেন। সেলের ভিতরে একটা ভোল্টেজ মাপার চেষ্টা করলেন আপনি। বাইরের সাপেক্ষে সেলের ভিতরে একটা ভোল্টেজ মাপলেন। আপনি ভোল্টমিটারের রিডিং কত পাবেন বলেন তো? মানে লালটা লাগাইছেন এখানে, এই জায়গায় লাগাইছেন হলো গিয়ে লালটা। ভোল্টমিটারের যে লাল লাল যে কাঁটাটা, এই কাঁটাটা লাগাইছেন এখানে, আর কালো কাঁটাটা বাইরে। নেগেটিভ পাবো। নেগেটিভ পাবেন। এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নেই, একটা নেগেটিভ ভোল্টেজ পাবেন, তাই না? জি স্যার। জেনারেলি সেল যখন আপনার রেস্টিং অবস্থায় থাকে, মানে আপনি কিছু করতেছেন না, সেলটা নরমালি রেস্ট করতেছে, এই অবস্থায় যদি আপনি মাপেন, জেনারেলি আমরা 60 থেকে 70 মিলিভোল্ট মতো, 60 থেকে 70 মিলিভোল্ট পর্যন্ত আমরা পাই রেস্টিং পটেনশিয়াল। যে জিনিসটাকে আমরা বলি ওই সেলটা রেস্টিং পটেনশিয়াল, এটা হলো -60 থেকে 70 মিলিভোল্ট পর্যন্ত। আপনি যে কোনো সময় ভোল্টমিটার ধরে দেখতে পারেন, আপনি এরকম একটা রিডিং পাবেন। মনে থাকবে তো এটা আপনাদের? তা আমি জি, যদি স্যার। পরীক্ষায় আপনাদেরকে কোশ্চেন করেছি রেস্টিং পটেনশিয়াল কি, তখন এই জিনিসটা আপনারা একটু সাজায় সুন্দর করে লিখবেন, ঠিক আছে? 60 থেকে 70 মিলিভোল্ট থাকে রেস্টিং পটেনশিয়াল। এখন তাহলে আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে আমরা কিভাবে তাহলে যে টাচ করলে বা কোনো কিছু শুনলে আমরা কিভাবে বুঝতে পারি যে আমরা এই কাজটা করতেছি। তাহলে নিশ্চয়ই এই ভোল্টেজের কোনো একটা পরিবর্তন হয়। এই ভোল্টেজের কোনো একটা পরিবর্তন হওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে যে একটা কারেন্ট পাস করে, তখন আমরা বুঝতে পারি যে না, অমুক জায়গাতে কিছু একটা হইতেছে, মানে সেলটা এখন আর রেস্টিং জায়গাতে নাই, সেলটা রেস্ট থেকে একটা অ্যাকশনে পৌঁছে গেছে। আমার কথাটা কি বুঝতে পারতেছেন? তার মানে এই ভোল্টেজের পরিবর্তনটা হইলেই আমরা বুঝতে পারবো যে কোথাও একটা কাহিনী হইতেছে। ঠিক আছে? এখন আমরা দেখবো যে এই যে পরিবর্তনটা হবে, এই পরিবর্তনটা কিভাবে হবে? এই জিনিসটা আমরা শিখবো। ঠিক আছে? এখন মনে করেন আপনি শরীরের কোথাও টাচ করছেন, আপনার হাতের কোথাও টাচ করছেন। তো হাতের ওইখানে আপনার যে সেলগুলো আছে, এই সেলগুলো কি করবে দেখেন। এই সেলগুলার এই যে ডাবল ডাবল আঁকলাম, মেমব্রেন আঁকলাম, সেল ওয়াল আঁকলাম। এখানে আপনার দুই ধরনের চ্যানেল থাকে। দুই ধরনের চ্যানেল থাকে। একটা চ্যানেলকে আমরা বলি সোডিয়াম চ্যানেল, আরেকটাকে বলি হলো গিয়ে পটাশিয়াম চ্যানেল। বুঝতে পারছেন? একটা হলো গিয়ে সোডিয়াম চ্যানেল, একটা হলো গিয়ে পটাশিয়াম চ্যানেল। তো আপনি যেই মুহূর্তে টাচ করেন, যেই মুহূর্তে একটা পরিবর্তন হয়, ঠিক আছে? মানে কোন সেলের কোন একটা জায়গাতে পরিবর্তন হয়, হাত দিয়ে ধরতেছেন। তখনই হয় কি যে আপনার এই সোডিয়াম চ্যানেলটা খুলে যায়। সোডিয়াম চ্যানেলটা খুলে যায়, বুঝতে পারছেন? তো সোডিয়াম চ্যানেলটা যদি খুলে যায়, মানে এটা খুলে গেছে, এই গেটটা খুলে গেছে, আপনার ফ্যাক্টরির এই গেটটা খুলে গেছে। একটু আগে কি বলছিলাম আমাকে মনে করে দেন তো? শরীরের বাইরে কি বেশি থাকে? সোডিয়াম থাকে, সোডিয়াম। সোডিয়াম বেশি থাকে। সেলের ভিতরের তুলনায় বাইরে সোডিয়াম বেশি থাকে, তাই না? জি জি জি। স্যার। আর হুম, সেলের হুম। ভিতরে বেশি কোনটা থাকে? পটাশিয়াম। পটাশিয়াম। এটা এটা কিন্তু বন্ধ পটাশিয়াম, এখনো। এটা কিন্তু বন্ধ এখনো, ঠিক আছে? এটা খুলে গেছে। আপনি যখনই সেলের ভিতরে কোনো জায়গায় পরিবর্তন হয়, এটা খুলে যায়। তাহলে এটা যদি খুলে যায়, কোনো জায়গার বাইরে বেশি আছে, ভিতরে কম আছে, তাহলে আমরা জানি না যে ওই জিনিসটা ভিতরের দিকে ডিফিউজ করবে, ব্যাপন হবে। জি স্যার। মনে করেন আপনি কোনো একটা জায়গায় লবণ পানি মিশে যদি বড় একটা বোলের মধ্যে রেখে দেন, তাহলে কি হয় যে আস্তে আস্তে পুরো বোলের পানিটাই লবণাক্ত হয়ে যায় না? কারণ কি হুম। করে, লবণের যে অনুপরমাণুগুলো বেশি আছে থেকে কমে। ওরা বেশির থেকে কমের জায়গায় চলে যায়। তারপর মনে করেন রান্নাঘরে মজার কিছু একটা রান্না হইতেছে, পোলাও কোরমা, আপনি কিন্তু হুম। আপনার রুমে বসে গন্ধটা পান। কেন গন্ধটা পান? রান্নাঘরে প্রচুর পরিমাণে ওই গন্ধের অণুগুলা বের হইতেছে, ব্যাপনের ব্যাপন মাধ্যমে হয়। রুম পর্যন্ত চলে আসতেছে। ব্যাপন অত্যন্ত ন্যাচারাল একটা প্রসেস এবং এটা মহাকাশে পর্যন্ত ব্যাপন হয়। যেখানে কোনো মিডিয়াম নেই, বাতাস টাতাস কিছু নেই, ওখানেও ব্যাপন হয়। তো এখানে মিডিয়াম আছে, এখানে অবশ্যই ব্যাপন হবে। গেট খুলে গেছে, সোডিয়াম গেট খুলে গেছে। এখন তাহলে সোডিয়াম গেট কি করে? সোডিয়াম গেট হলে গিয়ে ইচ্ছা মতো বাইরের থেকে সোডিয়াম ভিতরের দিকে আসতে দেয়। কারণ সোডিয়াম গেট কিন্তু শুধুমাত্র সোডিয়ামকেই পাস হতে দিবে, ঠিক আছে? সোডিয়াম গেট পটাশিয়ামকে কখনো পাস হতে দিবে না। সোডিয়াম গেট শুধুমাত্র একদিকেই সোডিয়ামকে পাস হতে দিবে, অন্যদিকে যেতে পারবে না। মানে এটা হলো অনেকটা ভালভের মতো। আপনারা তো জানেন ভালভ জিনিসটা কি, শুধুমাত্র একদিকে প্রবাহিত হইতে দিবে, হুম। অন্যদিকে প্রবাহিত হইতে দিবে না। তো সোডিয়ামটা হবে কি শুধু সেলের ভিতরে আসবে। এখন যদি আমরা একটা গ্রাফ আঁকি, ঠিক আছে? মনে করেন একটা গ্রাফ আঁকলাম। আমাদের শুরুর ভোল্টেজটা কত ছিল কি মনে করে দেন তো? -60 থেকে 70। -60 ধরলাম, এক্সিলেন্ট, -60 মিলিভোল্ট মনে করলাম। এখন যদি আপনার এখানে -60 মিলিভোল্ট যদি হয়, তাহলে আমার যদি আস্তে আস্তে সোডিয়াম যদি ঢুকতে থাকে, এখন যদি আমি ভোল্টমিটার দিয়ে মাপি, তাহলে আমি ভোল্টেজটা কি পাবো এখন বলেন তো? পজিটিভ পাবো স্যার। পজিটিভ পাবো। এক্সিলেন্ট।
তাহলে আমার ভোল্টেজটা কি হবে? আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করবে না? জি স্যার। তারপরে কি হবে? একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড যখন পার হয়, একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড যখন পার হয়, এটা হলো -20 মিলিভোল্ট। একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড যখন পার হয়, তখন একটা সেল এরকম একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। এরকম একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। বুঝতে পারছেন? তাহলে এই যে স্টেটটা, এই যে অ্যাকশন পটেনশিয়াল যে জেনারেট করে, এই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করার এই স্টেটটাকে আমরা বলি, এটা হলো গিয়ে আপনার ডিপোলারাইজেশন। এই জিনিসটাকে আমরা বলি ডিপোলারাইজেশন। বুঝতে পারছেন? মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাইতেছে। মানে সেলটা আগে পোলারাইজড অবস্থায় ছিল, মানে সেলের ভিতরে ছিল নেগেটিভ, বাইরে ছিল পজিটিভ, এটা একটা পোলারাইজড অবস্থা। সেলটা আস্তে আস্তে ডিপোলারাইজড হইতেছে। এই যে ডিপোলারাইজডটা যখন হয়, এই জায়গায় যখন পৌঁছায়, তখন আমরা এই জিনিসটাকে বলি যে এটা একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়েছে। তখন করে কি, অ্যাকশন পটেনশিয়ালটা এক সেল থেকে আরেক সেলে যায়। এক সেলের অ্যাকশন পটেনশিয়াল কারণে পাশের সেলে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়, পাশের সেলে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়, পাশের সেলে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়, শেষ পর্যন্ত অ্যাকশন পটেনশিয়ালটা আপনার ব্রেন পর্যন্ত পৌঁছায়। তারপরে আমরা বুঝতে পারি যে না, ওই জায়গায় আপনি ধরছেন বা ওই জায়গায় গরম লাগছে আমার। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন যে কিভাবে সোডিয়াম চ্যানেলটা খুলে গেল? খুলে যাওয়ার কারণে আমার এই ভোল্টেজটা চেঞ্জ হলো। এই ভোল্টেজটা চেঞ্জ হওয়ার কারণে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হলো। তারপরে অ্যাকশন পটেনশিয়ালটা একটা সেল আরেকটা সেলের মধ্যে জেনারেট করলো, ওই সেলটা পাশের সেলের মধ্যে জেনারেট করলো, করতে 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 আমার ব্রেন পর্যন্ত সিগন্যালটা পৌঁছাইলো। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। সবাই বুঝছেন? স্যার তার মানে এখানে ভোল্টেজের চেঞ্জটা আসতেছে বা হচ্ছে, এই ভোল্টেজের ভোল্টেজের চেঞ্জটা হচ্ছে চেঞ্জটা, কিভাবে হ্যাঁ হচ্ছে? ওই যে সোডিয়াম চ্যানেলের কারণে হ্যাঁ, এবং সোডিয়াম এখানে একটা চ্যানেলটা খুলে যাচ্ছে। পজিটিভ একটা ভোল্টেজ যখনই পাচ্ছি, তখনই আমরা ওই সিগন্যালটা আমরা ওখানে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। এখন তাহলে আমার সেলটা একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করলো, ঠিক আছে? এখন সেলটার যদি এই অবস্থাতে যদি আপনি সেলটাতে আরেকটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে চান, মানে আবার ধরলেন, তাহলে এই জিনিসটারে আবার এই মাইনাসে এসে পৌঁছাইতে হবে না এরকম আরেকটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করার জন্য? সেলটারে কিন্তু এরকম আবার একটা মাইনাস অবস্থায় পৌঁছাইতে হবে, তাই না? এখন তাহলে আমরা দেখবো যে এই ডিপোলারাইজেশন থেকে সেলটা কিভাবে আবার রিপোলারাইজেশন হবে। আবার কিভাবে রিপোলারাইজেশন, মানে সেলটাকে তো আবার নেগেটিভে পৌঁছাইতে হবে, না পৌঁছালে তো ও আবার আরেকটা এরকম পটেনশিয়াল জেনারেট করতে পারবে না, আরেকটা সিগন্যাল জেনারেট করতে পারবে না। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। তাহলে এই যে এক্সেস তাহলে সোডিয়াম যে পটাশিয়াম চ্যানেল খুলতে হবে। পটাশিয়াম চ্যানেল খুলতে হবে, কেমনে বুঝলেন আপনি এই জিনিসটা? আমি তো এই জিনিসটা পরেও পর্যন্ত নেই। কারণ এখানে স্যার একটা খুলতেছে আর একটা বন্ধ হচ্ছে, কারণ ওইটা যখন ওইটা বন্ধ করে এটা তখন খুলতে এটা খুলতে হবে, মানে হ্যাঁ, এরকম স্যার। হ্যাঁ, এই ঠিক বলছেন আপনি। তো এখন কি হবে দেখেন, খুব মনোযোগ দিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? এখন হলে কি আপনার সোডিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। যেই মুহূর্তে আপনার সেলটা ডিপোলারাইজড হয়ে গেল, সোডিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সোডিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যায়, এখন পটাশিয়াম চ্যানেলটা খুলে যাবে। পটাশিয়াম চ্যানেলটা খুলে যাবে। এখন আপনার সেলের ভিতরে হলে গিয়ে পটাশিয়াম বেশি। একটু আগে পড়লাম না, সেলের ভিতরে পটাশিয়াম বেশি জি আর স্যার। বাইরে পটাশিয়াম কম। যদি ব্যাপনের সূত্র যদি ঠিক হয়, তাহলে এখন পটাশিয়াম কোন দিক থেকে কোন দিকে যাবে? ভিতর থেকে বাইরে যাবে। সেলের ভিতর থেকে বাইরে যাবে। ভিতর থেকে বাইরে চলে যাবে, তাই না? বাইরে চলে গেলে কি হবে? আস্তে আস্তে করে এই পটেনশিয়ালটা ড্রপ করতে থাকবে না? কত পর্যন্ত ড্রপ করবে বলেন তো? -60 পর্যন্ত। একদম 0 পর্যন্ত যে ড্রপ করবে। কারণ আপনার পজিটিভ যখন এই সাইডে আর এই সাইডে সমান হয়ে যাবে, তখন আর অণুগুলো পরমাণুগুলো যাওয়ার মতো জায়গা পাবে না। মানে সোডিয়াম এবং পটাশিয়াম সেলের ভিতরেও যতটুকু থাকবে, বাইরেও ততটুকু থাকবে, প্লাস এক্সট্রা কোনো ভোল্টেজ গ্রেডিয়েন্টও নাই, ঠিক আছে? মানে এই সাইডে আর এই সাইডের মধ্যে আপনি যদি একটা ভোল্টমিটার ধরেন এখন, তাহলে আপনি বাইরের সঙ্গে যদি একটা ভোল্টমিটার ধরেন, এটার ভোল্টেজটা পাবেন 0। সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে, মানে ঘুরে ফিরে রাইট স্যার। এদিকে যে ওইদিকে যে সমান হয়ে যাবে। এখন আমার কোশ্চেন হলো কি, এই পর্যায়ে আপনি যদি ওই জায়গাটা আবার ধরেন, হাতের ওই জায়গাটা আবার ধরেন, আর কি অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে? কারণ আমরা কিন্তু বলছি যে অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট হয় যখন একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড পার করে। -20 মিলিভোল্টে যখন একটা থ্রেশহোল্ড পার করে, তখনই অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট হয়, এর আগে কিন্তু হয় না। তাহলে এই জায়গায় তো আমার 0 ভোল্ট আবার রিপোলারাইজড হইলো আমার। এই জায়গায় যদি আপনি শরীরটা আবার ধরেন, এখান থেকে কি এরকম আরেকটা সিগন্যাল হবে? হবে না। স্যার এটা এটা হওয়ার জন্য মাইনাসে কিন্তু নেই যে, মাইনাসে তাহলে হবে পৌঁছাইতে না। হবে। আগে মাইনাসে পৌঁছাইতে হবে, তারপরে সিগন্যালটা হবে, এর আগে কিন্তু হবে না।
তাহলে এখন সমস্যাটা হলো কি, আমার তো চ্যানেল খুললো বন্ধ হইলো, সোডিয়াম পটাশিয়াম আসা যাওয়া করলো, কিন্তু এই মাইনাস ভোল্টেজটা তো এস্টাবলিশ হইলো না, তাই না? মাইনাসে তো আমরা যেতে পারলাম না। তাহলে মাইনাসে যাওয়ার জন্য আমার জোর করতে হবে, জোর করে একটা ভোল্টেজ ক্রিয়েট করতে হবে। এখন জোরটা আমরা কেমনে করব? জোর করার জন্য আমাদের এক্সট্রা আরেকটা জিনিস লাগবে। ওই এক্সট্রা আরেকটা জিনিসের নাম হলো কি সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই জিনিসটাকে বলা হয় হলো কি সোডিয়াম পটাশিয়াম পাম্প। একটা আছে সোডিয়াম চ্যানেল, একটা আছে পটাশিয়াম চ্যানেল, আরেকটা আছে যেটা, এই জিনিসটা হলো কি সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজটা কি দেখেন, এই একটু আগে যেটা আমরা করলাম, একটু আগে এখন কি হইলো, সেলের ভিতরে যতটুকু সোডিয়াম আছে সেলের বাইরেও ততটুকু পটাশিয়াম আছে, সেলের ভিতরে যতটুকু সোডিয়াম আছে সেলের বাইরেও ততটুকু সোডিয়াম আছে, তাই না? কিন্তু আমার ন্যাচারালি কি থাকার কথা, সেলের ভিতরে কি বেশি থাকার কথা? পটাশিয়াম। পটাশিয়াম বেশি থাকার কথা। সেলের বাইরে কি বেশি থাকার কথা? সোডিয়াম বেশি থাকার কথা। তাইলে আমাদের কি করতে হবে? আমাদের এখন ব্যাপনের উল্টা দিকে কাজ করতে হবে না? কারণ এখন ব্যাপিত হয়ে তো সবাই সব জায়গায় সমান হয়ে গেছে, এখন তো আমাকে উল্টা দিকে একটা কাজ করতে হবে। মানে সোডিয়ামটাকে আবার এখানে বাড়ায় ফেলতে হবে, আবার পটাশিয়ামটাকে আবার এখানে বাড়ায় ফেলতে হবে, তাই না? বুঝতে পারছেন আমার কথাটা? এই জিনিসটা কি, এই জিনিসটা হলো কি, আপনারা বাসায় পানি উঠান না, পানি উঠানোর পাম্পের মতো, ঠিক আছে? পানি উঠানো আপনি কি করেন, আপনি গ্র্যাভিটির অপোজিটে কাজ করেন, অভিকর্ষের অপোজিটে কাজ করেন। গ্র্যাভিটি চাইতেছে পানিটাকে নিচে ধরে রাখতে, কিন্তু আপনি পানিটাকে গ্র্যাভিটির অপোজিট দিকে টাইনে উপরে নিয়ে যেতেছেন, তাই না? এটা ওই কাজটা করে। এটা কি করে, আপনার শরীর থেকে একটা এটিপি নেয়। এটিপি জিনিসটা কি, এটা আপনার জানা লাগবে না। ওই যে শরীরে খাওয়া দাওয়া করলে যে শক্তি উৎপন্ন হয়, ওইটার আমরা জেনারেলি বলি এটিপি, তাই না? ওই এটিপি নেয়, এটিপি নিয়ে কি করে, ও খুলে আর বন্ধ হয়, এরকম চিমটার মতো খুলে আর বন্ধ হয়, খুলে আর বন্ধ হয়। ও কি করে, ও হলে কি কিছু কিছু পটাশিয়ামকে ভিতরে ঢুকায়, মানে গ্রেডিয়েন্টের অপোজিটে ভিতরে ঢুকায়, মানে সমান সমান থাকলেও সে জোর করে ভিতরে ঢুকায় কিছু পটাশিয়ামকে, আর কিছু সোডিয়ামকে ও জোর করে বের করে দেয়। তাহলে এখন দেখেন ঘটনাটা কি হইতেছে, আমি জোর করে ঢুকাইতেছি আর জোর করে বের করে দিতেছি। তাহলে কই বাসায় নাকি? এই আজিজুল, তুমি মিউট করো। ও এত সকালে চলে গেছে। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, সমস্যা নেই। তখন কি হয়, আলটিমেটলি আপনার সোডিয়াম পটাশিয়াম পাম্পটা যখন কাজ করা শুরু করে, তখন সেলের ভিতরে আবার এরকম নেগেটিভে পৌঁছায় যায়। তারপরে যদি আপনি হাতের ওই জায়গাটা আবার ধরেন, তখন এখান থেকে আবার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই? নাকি কারো কোনো কোশ্চেন আছে? এই জিনিসটা হলো কি স্যার ওই যে অলমোস্ট, সোডিয়ামটা কি স্যার ওই যে ভিতর থেকে যে বাইর করে হ্যাঁ বলেন, সোডিয়ামটা আছেন? স্যার এখানে এটিপি মিনিংটা কি আসতেছে স্যার? এটা হলো কি অ্যাডিনিন ট্রাইফসফেট, অ্যাডিনিন ট্রাইফসফেট। আচ্ছা আচ্ছা। তার মানে এখানে স্যার এটিপিটা কাজ করতেছে এভাবে যে যখন হচ্ছে পটাশিয়ামের পরিমাণটা বেশি থাকবে তখন সোডিয়ামের পরিমাণটা কম নিয়ে ও না না না, এখানে এটিপির কাজটা হলো বলে কি স্যার প্লাস শক্তি মাইনাস দেওয়া, করে নিয়ে ঠিক আসছে। আছে? এটিপির কাজটা হলো কি, মনে করেন আপনার পাম্প চালাইতে ইলেকট্রিসিটি লাগে না, জি এটিপির স্যার। কাজটা হলো কি এই পাম্পটাতে শক্তি দেওয়া। এই চ্যানেলগুলোতে কিন্তু কোনো শক্তি লাগে না, কারণ চ্যানেলগুলো অটোমেটিক ব্যাপনের মাধ্যমে জিনিসগুলো ভিতরে আসে বা ভিতর থেকে বাইরে যায়। ব্যাপন হলো কি একটা ন্যাচারাল ফোর্স, ওটা আলাদা কোনো শক্তি লাগে না। কিন্তু এই পাম্পটা চালাতে কিন্তু শক্তি লাগে, কারণ এটা আপনি উল্টা দিকে কাজ করতেছেন, তাই না? মানে সবাই চায় যে সব জায়গায় সমানভাবে থাকতে, কিন্তু ও চাইতেছে না, আমি সমান থাকতে দিব না, আমি এক জায়গায় বেশি রাখবো, এক জায়গায় কম রাখবো। তো ওর জন্য কিন্তু শক্তি লাগে। এই শক্তিটা আসে হলো কি এটিপি থেকে। আপনার শরীরে যত কাজ হয় সব কাজের শক্তি কিন্তু আসে এটিপি থেকে। বুঝতে পারছেন? স্যার ঠিক আছে, কিন্তু এই তিনটা প্রক্রিয়া কি একই সাথে সম্পন্ন হয় স্যার? এই যে না, সোডিয়াম গেট, একই সাথে না। পটাশিয়াম গেট এবং ফার্স্টে হলে কি খুলে সোডিয়াম গেট, ফার্স্টে খুলে সোডিয়াম চ্যানেল, এরপরে খুলে পটাশিয়াম চ্যানেল, তারপরে খুলে হলে গিয়ে সোডিয়াম পটাশিয়াম পাম্প। আচ্ছা, আচ্ছা। এই তিনটে স্টেজে কাজ হয়, ঠিক আছে? আমি আপনাদেরকে ভিডিও দিব একটা, ভিডিওটা খুবই ভালো। আমি আপনাদেরকে বলবো যে আপনারা শুধু ইন্টারেস্টের জন্য ভিডিওটা দেখবেন, কোনো কিছু মানে পরীক্ষার জন্য না, জাস্ট নিজের শরীর সম্পর্কে জানার জন্য যে আসলে হইতেছে কি ঘটনাটা। আপনারা যদি ভিডিওটা দেখেন, ভিডিওটা ছবির মাধ্যমে বোঝানো, অনেক সুন্দর করে বুঝিয়েছে। ইংলিশে হয়তো একটু বুঝতে কষ্ট হবে আপনাদের, কিন্তু আপনারা একটু ছবিগুলোর দিকে খেয়াল রাখবেন যে কোন চ্যানেলটা খুলতেছে, কোনটা বন্ধ হইতেছে। বুঝতে পারছেন আমার কথাটা? তো এখন দেখেন, আমি আপনাদের কাছে এখন একটা কোশ্চেন করবো, ঠিক আছে? কোশ্চেনটা একটু ট্রিকি। আমি এখানে বলে দিলাম যে এখানে 60 মিলিভোল্ট, তাই না? আবার এখানে বলে দিলাম এটা অলমোস্ট 20 মিলিভোল্ট। এই পিকটা 20 মিলিভোল্ট আর এইটা 60 মিলিভোল্ট, ঠিক আছে? এই জিনিসটা শরীরের সব জায়গার জন্য নির্দিষ্ট। আমার শরীরেও যেরকম
আরিফুলের শরীরেও সেরকম, সবুজের শরীরেও সেরকম, ঠিক আছে? এই জিনিসটা কারো চেঞ্জ হয় না, সবার মানুষের মধ্যে মোটামুটি সবার মধ্যে একই রকম। আমার কোশ্চেন হলো গিয়ে, আপনি হাতের মধ্যে মনে করেন চিমটি দেন, ঠিক আছে? এই চিমটিটা আপনি জোরে দিতেছেন না আস্তে দিতেছেন, এটা তাহলে আপনি বুঝতেছেন কিভাবে? এখানে ভোল্টেজের ভেরিয়েশনের কারণে স্যার, কম আমি তো আপনাকে ভোল্টেজের বলেই দিলাম, ভোল্টেজটা সবসময় 60 আর 20। শোনো, অবাক করা একটা ব্যাপার না, আপনি জোরে শব্দ শুনতেছেন, আস্তে শব্দ শুনতেছেন, জোরে ব্যথা পাইতেছেন আবার কম ব্যথা পাইতেছেন। আপনি কোনো কিছু শক্ত করে ধরতে চাইতেছেন আবার আস্তে করে ধরতে চাইতেছেন, সবই পারতেছেন। কিন্তু এই ভোল্টেজের যদি কোনো ভেরিয়েশন না হয়, জেনারেলি আমরা কি জানি যে মোটরের যখন আমরা স্পিড কন্ট্রোল করি, তাই না? তখন কি করি যে মোটরের মধ্যে যদি আমরা ভোল্টেজ কমাই বা বাড়াই, মোটর কিন্তু এক এক স্পিডে ঘুরে, তাই না? জি স্যার। আরেকটা উপায় কিন্তু আছে মোটরের স্পিড কন্ট্রোল করার, ফ্রিকোয়েন্সি স্যার। ফ্রিকোয়েন্সি। আর এখন কি কেউ বলতে পারবেন যে আমরা যখন জোরে চিমটি দিই কেন বেশি ব্যথা পাই? জোরে ডিটেলস স্যার, ওই সিগন্যালটা খুব দ্রুত যায় আর কি ব্রেনে। তখন এই সিগন্যালটার এই- ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। আগে যে সিগন্যালটা এতটুকু জায়গা ধরে হইতো, এখন ওই সিগন্যালটা হয় হলে গিয়ে ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সি মডুলেশন হয়। বুঝতে পারছেন? এই জন্য আপনি যখন হাতের মধ্যে জোরে চিমটি দেন তখন জোরে ব্যথা পান। এটার মানে কিন্তু আপনার বেশি ভোল্টেজ তৈরি হইতেছে না, এটার মানে হলো গিয়ে আপনার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাইতেছে। বেশি ব্রেন দেখতেছে যে একই সঙ্গে 10টা পিক, তার মানে আপনাকে বেশি ব্যথার সেন্সেশন দিতে হবে। আপনি কিন্তু ব্যথা কোথায় জানি ইকো হইতেছে, কার এখানে ইকো হইতেছে? আচ্ছা, ব্যথাটা যে আপনি পান, এই ব্যথাটা কিন্তু আসলে আপনি পান না, ব্যথাটা আপনাকে ব্রেন আপনাকে বুঝায় যে আপনি ব্যথা পাইতেছেন, তাই না? এই জিনিসটা কোনো চিন্তা করে দেখছেন যে আপনি কিন্তু আসলে ব্যথা পান না, কখনো ব্যথা পান না। ব্রেন যদি আপনাকে না বলতো যে আপনি ব্যথা পাইতেছেন, আপনি কিন্তু জীবনে কোনোদিনও বুঝতেন না যে আপনি ব্যথা পাইতেছেন। কত ভালো হইতো না তাইলে? কারো কি কোনো কমেন্ট আছে এই ব্যাপারে? স্যার ভালো হইতো না তো স্যার। কেন ভালো হইতো না? এই জন্য স্যার, ওই যে মানুষ যখন প্যারালাইজড হয়ে যায় তখন তো ওই যে ব্রেন তখন ওইটা ওই ওই অঙ্গের কাজ করে না। না না, আপনার অঙ্গ কাজ কি করে? করতেছে, আপনার অঙ্গ কাজ করতেছে, কাজ মানে আপনার করতেছে কিন্তু চলতেছে, বুঝতেছে না যে কাজ কিন্তু করে। বুঝতেছে না যে ব্যথা পাইতেছে বা কাটতেছে, ছিটতেছে, ও টের পাইতেছে না। তার মানে কাজ আমাদের করতেছে। শরীরে স্যার কোনো কিছু হইলে আমরা তখন মানে বুঝতে পারতাম না, কোনো একটা এটাই হলো গিয়ে সমস্যা। ক্ষত থাকলে সেটা আমরা বুঝতে পারতাম না যে আমাদের এখানে এই প্রবলেমটা আছে। হ্যাঁ, কারণ আমাদের এই যে ব্যথার যে সেন্সেশনটা, এই যে এই ফ্রিকোয়েন্সি মডুলেশনটা যে হইতেছে, এটা কিন্তু হইতেছে আমাদের উপকারের জন্য, যাতে আমরা ওই জায়গাটার যত্ন নিতে পারি। কোনো জায়গায় যাতে ব্যথা পেলে, কাটাছেঁড়া হলে আমরা যাতে ওই জিনিসটা ট্রিটমেন্ট করতে পারি। আপনার যদি এই জিনিসটা না হইতো, এই সেন্সেশনটা যদি না থাকতো, আপনি দেখা যেত যে গ্যাংগ্রিন হয়ে যেত, ইনফেকশন হয়ে যেত, ঠিক আছে? আপনি যত্ন নিতে পারতেন না। তো সবসময় বুঝবেন যে ব্যথা কিন্তু আপনি পাচ্ছেন না, ব্রেইন আপনাকে ব্যথা দেওয়াচ্ছে, ব্যথা পাওয়াচ্ছে, যাতে আপনি সতর্ক হন। আমার কথাটা কি বুঝতে পারছেন? তো এই যে আপনার শরীরের মধ্যে যা কিছু হইতেছে, আপনার এই যে হার্ট বিট করতেছে, আপনার লাংস ফুলতেছে, চিপা হইতেছে, পাকস্থলী হজম করতেছে, সবকিছু কিন্তু হইতেছে শুধুমাত্র এই অ্যাকশন পটেনশিয়ালের কারণে। অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়, শরীর কাজ করে। অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়, শরীরে কাজ করে। অনেকটা কম্পিউটারের প্রসেসরের ক্লক স্পিডের মতো। প্রসেসর যেমন একটা করে ক্লক দেয়, এই ক্লকের সঙ্গে অনেকগুলো কাজ করে কম্পিউটার। এমনি অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে আমাদের শরীরের সব সিগন্যালিং হয়, সবকিছু, একেবারে সবকিছু এইভাবে হয়। তার মানে আপনারা যদি এই জিনিসটা ঠিক মতো বুঝেন, আপনারা মোটামুটি বুঝবেন শরীরের সবকিছু কিভাবে কাজ করে। চোখ কিভাবে কাজ করে, নাক কিভাবে কাজ করে, কান কিভাবে কাজ করে, সবকিছুর রহস্য হলে কি এই জায়গাটাতে। আমি কি আপনাদের কি কিছুটা বুঝাইতে পারছি? স্যার বোঝা যাচ্ছে স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। এখন আমাদের মেইন টার্গেটটা যেটা, সেটা হলো কি, শরীর তো এটা করতেছে, আমরা তো আর ডাক্তার না, আমরা এটা জানি না কি করব, কি করতেছে না করতেছে। আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে মেইন কাজ হলো গিয়ে এই যে করতেছে, এই জিনিসটা আমাদের টের পাওয়া। কোন একটা ইলেকট্রোড দিয়ে, কোন একটা মেশিন দিয়ে আমাদেরকে টের পাইতে হবে যে ওই জায়গাটাতে এই জিনিসটা হচ্ছে। এটা আমাদেরকে জানতে হবে। যেমন মনে করেন কেউ যদি, এই যে একটু আগে বললেন প্যারালাইজড, কেউ প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজড হয়ে গেছে মানে কি বলেন তো? এই সিগন্যালের সাপেক্ষে, মানে এই সিগন্যাল দিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে প্যারালাইজ হওয়াটার মানে কি? তখন মানে যে কাজ যে করতেছে ও সিগন্যালটা পাস করতেছে না ব্রেন। কোন একটা, এক্স্যাক্টলি, আপনারা অনেক ভালো বুঝতেছেন, কোন একটা কারণে ওরা ওই সিগন্যালটা হয় যাচ্ছে না বা আসতেছে না, কোন রাস্তাতে একটা ঝামেলা হয়েছে কোনো, তাই না? এখন আমরা কোনোভাবে যদি এমন একটা মেশিন তৈরি করতে পারি যে মেশিনটা এই রাস্তাটা রিপেয়ার করে দিবে, যাওয়া আসার পথে একটা রাস্তা তৈরি করে দিবে, বাইপাস করে দিবে একটা, যেমন কোন একটা সড়ক যখন নষ্ট হয়ে যায়,
ভেঙে যায়, তখন আমরা কি করি, একটা বাইপাস সড়ক তৈরি করে দিই, তাই না? এরকম একটা বাইপাস যদি আমরা তৈরি করে দিতে পারি, তাইলে তো এই সিগন্যালিং এর সমস্যাটা দূর হয়ে যাবে, তাই না? জি স্যার, তাহলে নিশ্চয়ই মানুষটা আবার কাজ করতে পারবে। এবং অনেক অবশ্যই। ক্ষেত্রে এটা হয়ও। আমরা যাকে দেখি যে আপনার একটু আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলাম না, যে আমরা মন চাইতেছে হাতটা খুলতেছি বন্ধ করতেছি। যারা প্যারালাইজড হয় ওদের কি হয়, ওদের মনটা চাইতেছে হাতটা বন্ধ করবে খুলবে, কিন্তু হাত পারে না। কথাটা শুনতেছে না। তার মানে দেখেন, আমরা যদি ছবিটা আঁকি, হাতের যদি ছবিটা আঁকি, মনে করেন একটা মানুষের হাতটা হলে গিয়ে এরকম, ঠিক আছে? একটা মানুষের হাতটা মনে করেন এরকম কিছু একটা হাতের মতো। আপনার ব্রেনটা এখানে আছে, ব্রেনটা এখানে সিগন্যালটা পাঠাচ্ছে যে হাত তুমি নড়ো, কিন্তু এখানে কোনো একটা জায়গায় রাস্তাতে এই লাইনটা ঠিক আছে, এই লাইনটাও ঠিক আছে, কিন্তু এই জায়গায় একটা ডিসকানেকশন হয়ে গেছে, ওপেন সার্কিট। আমাদের সার্কিটের ভাষায় বলতে গেলে এখানে একটা ওপেন সার্কিট হয়ে গেছে। তারপর হাতটা এখন আর কথা শুনতে পারতেছে না, তাই না? এই জন্য হাতটা নড়তেছে না, যেটাকে আমরা দূর থেকে আমরা বলি ওই লোকটা প্যারালাইজড। এখন আপনি যদি মনে করেন এই জায়গায় একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিলেন, যে জায়গাটা ভালো আছে এই জায়গায় আপনি একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিলেন, এখন ওটা ভোল্টেজ সোর্স দিয়ে এই জায়গায় একটা ইলেকট্রিক সিগন্যাল দিলেন, তাইলে কি আপনার হাতটা নড়বে না? যে সার্কিটটা ভালো আছে ওই সার্কিটটা আলাদা করে ওই সার্কিটে আপনি আলাদা একটা সোর্স দিলেন, এখন তো হাতটা নড়বে নাকি? এবং নড়ে, আমি নিজে পরীক্ষা করে দেখছি নড়ে। আপনার হাতের এখানে মাসেল আছে, এই মাসেলে যদি আপনি দুইটা ইলেকট্রোড দিয়ে প্লাস আর মাইনাস ভোল্টেজ অ্যাপ্লাই করেন, আপনার আঙ্গুল নড়ে, অটোমেটিক নড়ে ওঠে। এবং এটা দিয়ে যারা ওই যে পঙ্গু হাসপাতাল আছে না, রিহ্যাবিলিটেশন, ওদের চেক করা হয়, এইভাবে ধরে 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 চেক করা হয় ওদের কোন জায়গায় ওপেন সার্কিট হয়েছে, কোন জায়গায় লাইন কেটে গেছে। বুঝতে পারছেন সবাই? তখন কি আমাদের ওইখানে যেখানে ওপেনটা হয়ে আছে ওইখানে কি আমরা কোনোভাবে কোনো সংযোগ করে দিতে পারি না যে সেটা তো ডাক্তারদের ব্যাপার, ওটা আমাদের ব্যাপার না। আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ হলে গিয়ে ফাইন্ড আউট ধরে দেওয়া যে কোথায় ওপেন সার্কিট, কারণ যেহেতু আমরা এই জিনিসগুলো অনেক ভালো বুঝি, ওপেন সার্কিট শর্ট সার্কিট এগুলো আমরা ডাক্তারদের থেকে অনেক ভালো বুঝি। এই জন্য আমাদের কাজ হলে কি এরকম একটা মেশিন বানানো, যেটা দিয়ে আমরা চেক করে করে বলতে পারবো যে অমুক জায়গায় তোমার সার্কিটের কানেকশন ছুটে গেছে, ঠিক আছে? আরেকটা মজার ব্যাপার বলি আপনাদের, আরেকটা মজার ব্যাপার হলো কি, আপনারা কখনো কোনোইতে ব্যথা পাইছেন? জি স্যার কোনোইতে ব্যথা পেলে কেমন লাগে বলেন তো? সেই রকম স্যার। ওই যে আঙ্গুলা আগা পর্যন্তই যায় মানে আর কি। স্যার আসলে বুঝায় ভাষায় বলেন প্রকাশ তো করা যাবে না। ব্যথাটা কিরকম, একটু বুঝায় বলেন তো, মানে ভাষায় প্রকাশ করার ফ্রিকোয়েন্সি চেষ্টা আকারে করেন। মনে না যাইতেছে স্যার এদিকে অনেকটা কারেন্টের শক লাগার মতো, তাই প্রবাহিত না? হয়, ব্যথাটা মনে হয় প্রবাহিত হইতেছে এরকম। প্রবাহিত হইতেছে। কখনো চিন্তা করছেন শরীরের অন্য কোথাও ব্যথা লাগলে এমন করে না, শুধু কোনোইতে ব্যথা লাগলে কেন এমন করে? স্যার ওইখানে মাংস বেশি কম এই কারণে না, এই কারণে না। আপনারা ঈশ্বরদীর থেকে কেউ আছেন? ঈশ্বরদী বা ঈশ্বরদীর আশপাশ স্যার? থেকে কেউ আছেন? ঈশ্বরদী হুম? স্যার আমি পাবনা ঈশ্বরদী নয় ঈশ্বরদীর আশপাশ থেকে কেউ নাই? ঈশ্বরদীর খুব কাছ থেকে? না স্যার আমাদের ঈশ্বরদী কেন বিখ্যাত এখানে বলতে মনে হয় কেউ পারবেন? নেই ঈশ্বরদী স্যার। সবচেয়ে বিখ্যাত কেন? স্যার ওই যে ওইখানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এটা তো অনেক পরে হয়েছে। আমার এটা আমার হার্ডিং মাত্র- ব্রিজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হার্ডিং বলছে। ব্রিজ। হার্ডিং ব্রিজের কারণে হার্ডিং ব্রিজের কারণে, আরেকটা কারণে বিখ্যাত। হার্ডিং ব্রিজের কারণে বিখ্যাত, আরেকটা কারণে বিখ্যাত। বাংলাদেশের সবচেয়ে বড় রেল জাংশন কোথায়? ঈশ্বরদী। ঈশ্বরদী সেটা তাই তো না? বললাম স্যার জাংশন মানে কি বুঝেন আপনারা? মিলনস্থল। অনেকগুলো রেল লাইন এসে অনেক জায়গা থেকে, অনেকগুলো ডিস্ট্রিক্ট থেকে রেল লাইন গুলো এসে ওই জায়গায় এক আটটা হয়েছে আর কি। বুঝতে পারছেন? তো কোনোই হলে কি আপনার যে স্নায়ুতন্ত্র আছে বা এই যে আমাদের এই আপার বডির যে স্নায়ুতন্ত্র আছে ওইটার একটা জাংশন। বুঝতে পারছেন? এখানে অনেকগুলো জায়গার থেকে নার্ভ এসে এক জায়গায় যে মিলছে কোনোইতে। তো সমস্যাটা হয় কি, কোনোইতে ব্যথা পাইলে বলেন তো সমস্যাটা কি হয়? তাহলে ওই জাংশনে অনেকগুলা ব্যথা junction। পাইলে প্রত্যেক জাংশনে আবার ওইদিকে অনেকগুলো নিউরন আপনার একই সঙ্গে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। তার মানে মানে আপনি ব্যথা যেখানে পাইতেছেন জাংশনটার মধ্যে তো সবাই আছে এরকম ক্রিস সবাই ক্রস আছে, করে, সবাই আছে না? এই জায়গাটাতে যদি আপনি ব্যথা পান, সবাই একটা করে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে না? এই যে অ্যাকশন পটেনশিয়াল সবাই মিলে একসাথে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে তাড়াতাড়ি করে ট্রান্সমিট করে দেয়। তখন আপনি একটা ইলেকট্রিক শকের মতো খান, কারণ তখন প্রচুর পরিমাণে ভোল্টেজ তৈরি হয়। কারণ সবার ভোল্টেজটা যদি আপনি একাট্টা করেন, প্রচুর পরিমাণে কারেন্ট তৈরি হবে না একটা? এই জন্য আপনি শকের মতো খান। তাহলে এই যে দেখেন, আপনি আস্তে আস্তে শরীরটাকে কোশ্চেন করবেন যে এই জায়গায় এই জিনিসটা কেন হচ্ছে, ওই জায়গায় ওই জিনিসটা কেন হচ্ছে। এগুলি শেখানোর উদ্দেশ্যই কিন্তু এই কোর্সটা, যাতে পরবর্তীতে আপনারা না বলতে পারেন যে না আমি আমার নিজের শরীরটাকে চিনি,
কোথায় কি হইতেছে আমি বুঝতে পারতেছি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মানে মানুষের জীবনে নিজের শরীরের কোথায় কি হইতেছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বোঝাটা, যাতে আপনি অল্প কিছু সিমটম দেখলেই বুঝতে পারেন আপনার শরীরের সমস্যাটা কোথায়। বুঝতে পারছেন? এটা যেকোনো ইঞ্জিনিয়ার যেরকম, ডাক্তার যেরকম, সব মানুষেরই নিজের শরীরটাকে চেনাটা, ভালো করে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের যত্ন কিভাবে নিতে হবে। বুঝতে পারছেন? মানে আমি আশা করি আপনারা ইন্টারেস্টেড এখন বায়োপটেনশিয়াল সম্পর্কে, আরো অনেক কিছু জানতে আপনারা অ্যাটলিস্ট ইন্টারেস্টেড এখন, ঠিক আছে? আমরা তাহলে নেক্সট ক্লাস থেকে বায়োপটেনশিয়াল সম্পর্কে আরো অনেক কিছু পড়বো, অনেক কিছু জানবো। আপাতত আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? কারণ ঈদের ছুটি অনেক লম্বা, আপনারা যদি একদম পড়ালেখার বাইরে চলে যান আমরা কিন্তু আমাদের ক্ষতি হবে, ঠিক আছে? আমি তো একটু আগে যেটা বললাম, টাকা দিয়ে একটা জিনিস কিনছেন, আপনাদের ক্ষতি হবে, আমার কিছু হবে না, আমি তো যা জানার তা তো জেনেই ফেলছি। তো অনেকটা তাই হবে। কারণ স্যার ঈদের চেষ্টা করেন আর কি, মানে আপনাদের যদি ইন্টারেস্ট লাগে কোনো কিছু সম্পর্কে জানতে, না স্যার, এখন মূলত আপনারা স্যার এখানে জেনে বায়োমেডিকেল নেন। স্যার আমাদের এখন বর্তমান দুনিয়াতে যা কিছু হচ্ছে সবকিছুতে বায়োমেডিকেলের মধ্যেই হচ্ছে। সেটাই, এবং সামনের 10 বছরে দেখবেন এই ফিল্ডটাই সবচেয়ে বেশি মানুষ মানে পড়ালেখা করবে এবং সবচেয়ে বেশি ডেভেলপড হবে। অলরেডি কিন্তু অনেক ইউনিভার্সিটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং খুলে ফেলছে, বুয়েট খুলছে, এমআইএসটি খুলছে, ঢাকা ইউনিভার্সিটি তো খুলছেই। ঠিক আছে, তাহলে আপনাদের তাহলে যেই কথা রইলো যে আমি আপনাদেরকে সিটি দিব, একটা অ্যাসাইনমেন্ট করবেন আপনারা, মিড টার্মের অ্যাসাইনমেন্টটা আপনারা ঈদের ছুটিতে পাবেন, আর ঈদের ছুটির পরে আমরা একটা এক্সট্রা ক্লাস করব, ঠিক আছে? তো এই কথাই রইলো, আপনাদের সঙ্গে তাহলে আবার ঈদের পরে দেখা হবে। ইনশাআল্লাহ স্যার, ঈদ মোবারক। ঠিক আছে, আপনাদেরকে অ্যাডভান্স ঈদ মুবারক। আপনারা এই কষ্টের মধ্যে ভালো করে ঈদ কাটান, আর সবাই সুস্থ থাকার চেষ্টা করেন। ইনশাআল্লাহ স্যার। ঠিক ইনশাআল্লাহ আছে, দোয়া করুন। মিটিং শেষ করলাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার।